নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার আগে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় তাকে। ফলে খালি হয় রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি। উপনির্বাচন পর্বে বুধবার ভোট হলো ওই কেন্দ্রে। দফায় দফায় উত্তেজনার ছবি ধরা দিল সেই কেন্দ্রে। দেখুন। দফায় দফায় উত্তেজনা, অশান্তি পায়রাডাঙ্গা পূর্ণনগরে। কখনো কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি যোগসাজশে লাঠিচার্জের অভিযোগ, কখনো পুলিশ ও তৃণমূলের গটাপে সন্ত্রাসের অভিযোগ। শাসক বিরোধী চাপানুতরে দিনভর দফায় দফায় উত্তপ্ত হল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকায় উত্তেজনা। মঙ্গলবার বেশি রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাসের বাড়িতে ঢুকে হামলা চালায় অন্ততপক্ষে 40 জন দুষ্কৃতী। ঘটনায় আহত হন বাড়ির মহিলা সহ বিজেপি নেতা। বুধবার সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ জিয়েছিল। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পূর্ণনগরে গুলি চালানোর অভিযোগ। বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, মঙ্গলবার রাত 1:30 নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে বাড়ির একাংশে ভাঙচুর চালায়। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চলে। বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মী বাড়িতে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। পরিবারের লোকজনের সঙ্গে তাঁরা কথাও বলেন। ভোটের আগের রাতে পূর্ণনগরে গুলি চালানোর ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রানাঘাট 2 নম্বর ব্লকে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের। বাম প্রার্থীর অভিযোগ, 2 নম্বর ব্লকে প্রায় কোনো বুথেই এজেন্ট দেয়নি বিজেপি। রাতভর সন্ত্রাস চলছে। সিপিএম কর্মী বুথ এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। আসলে ভোট হচ্ছে, মানুষ তো চাইছে ভোট দিতে, কিন্তু কথা হলো গোটা বিধানসভা অঞ্চল জুড়ে, বিশেষ করে রানাঘাট 2 ব্লকে পুলিশের সঙ্গে গটাপ করে গতকাল থেকেই সন্ত্রাস এবং বেছে বেছে আমাদের কর্মী, আমাদের এজেন্ট যারা হচ্ছে তাদের উপর হামলা। এবং আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল বিজেপি যাদের বলছে তৃণমূলকে ঠেকাবে, তারা গতকাল থেকেই তাদের হাত তুলে নিয়েছে, এজেন্ট তারা দিচ্ছে না। ফলে বুথগুলোতে আমাদেরই লড়তে হচ্ছে। আমরা চেষ্টা করছি সমস্ত বাধা অতিক্রম করে মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে। উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বামেরা সন্ত্রাসের অভিযোগ আনলেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের শরণাপন্ন হওয়ার কথাও জানান মুকুটমণি অধিকারী। এটা একদমই একটা প্রোপাগান্ডা। যেভাবে বিজেপি প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিল লোকসভা ভোটের আগে, যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেকেন্ড কাশ্মীর, যেখানে হিন্দু নিধনযজ্ঞ চলে, মায়েদের উপরে অত্যাচার হয়, বোনেদের উপরে অত্যাচার হয়, দিদিদের উপরে অত্যাচার হয়। এই যে আপনি তো রাস্তায় চলে এসেছেন, আপনার উপরে অত্যাচার হয়েছে। তো এই ধরনের প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে এবং কিছু গদি মিডিয়া যারা এখন বিজেপির দালালি করছে তারা এগুলো করছে। এটা বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে ভাই, তারা এলাকায় সন্ত্রাস করছে। নিজেদের মধ্যে সংঘর্ষটাকে বিজেপির দালালরা এটাকে অন্য তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা করছে। ভোটের আগের দিন গাংনাপুরের বড়বাজার রায়পাড়ায় বিজেপি কর্মী ও নেতাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। 90/266 নম্বর বুথের বুথ সভাপতির বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক দুষ্কৃতী হামলা চালায় বিজেপির বুথ সভাপতি বাপি শর্মার বাড়িতে। বাড়ির মূল দরজা ভাঙার চেষ্টা করে মারধর করা হয় বাপির বাবা নেপাল শর্মা ও মা বিউটি শর্মাকে। রায়নগরে 172 নম্বর বুথে নিরীহ ভোটারদের মারধরের অভিযোগ এনেছে তৃণমূল। অসুস্থ সাজিয়ে ভোটারদের সঙ্গে করে বুথে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত দেবগ্রামে 261 নম্বর বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূলের। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর দাবি, যেখানে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ থাকার কথা, সেখানে তিনি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উভয়ই বিজেপির সঙ্গে কাজ করছে। কলকাতা টিভি। ভোট পর্ব তো চললো, কিন্তু উপনির্বাচনেও অশান্তি। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও আবার ভোটারকে ভোট দিতে বাধার অভিযোগ। একাধিক অভিযোগ নিয়ে কমিশনে নালিশের পাহাড় বিজেপি প্রতিনিধিদের। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ গেরুয়া শিবিরের। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনে।
বিধায়কদের দলবদল, ইস্তফা, মৃত্যু একাধিক কারণে বুধবার দেশ জুড়ে 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। রাজ্যের 4 কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলাতেও ভোট হয়। 4 কেন্দ্রেই কম বেশি অশান্তির খবর আসে। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও ভোটারকে ভোট দিতে বাধার অভিযোগ। উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ বিজেপির। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান বিজেপির 4 প্রতিনিধি তাপস রায়, অর্জুন সিং, তমগ্ন ঘোষ এবং দীপাঞ্জন গুহ। বিজেপির অভিযোগ, উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, কমিশনের নালিশ বিজেপির। রায়গঞ্জে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল, বাগদায় সিএপিএফ কে ধাওয়া মহিলাদের, রানাঘাটে বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান, বিজেপি এজেন্টকে বসতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না, বুথে বুথে রিগিং, ছাপ্পা ভোট তৃণমূলের, বেশ কিছু ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি বন্ধ। ভোট অশান্তিতে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির, ফুলবাগান থানার সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের। অন্যদিকে মানিকতলায় তৃণমূল বিজেপি দুপক্ষেরই অভিযোগ ভোট লুটের। মানিকতলায় তুলকালাম, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তুমুল বিক্ষোভ, কল্যাণের গাড়ি ধাওয়া করে গো ব্যাক স্লোগানিং করা হয়। দিনভর অশান্তি ও বিজেপির অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা টিভি। সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য সরকারের। রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এর এফআইআর, সেই এফআইআর এর বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য যায় এবং রাজ্য সরকারের আনা মামলা গ্রহণযোগ্য জানালো শীর্ষ আদালত। 13 আগস্ট পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের এই অভিযোগ বরাবরের। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্য সরকারের এই অভিযোগ যথাযথ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। কেন্দ্রের দাবি, সিবিআই স্বাধীন সংস্থা, তাই মামলা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের দাবি খারিজ শীর্ষ আদালতের। রাজ্যের অভিযোগ ছিল, রাজ্যের অনুমতি না নিয়ে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। সম্প্রতি রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এছাড়াও সিবিআই এর হাতে রয়েছে আরো বেশ কিছু মামলা। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, যেখানে লেখা রয়েছে সব সময় সত্যের জয় হবে। 13 আগস্ট মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। থানায় মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ। মঙ্গলবারের পর বুধবারেও উত্তপ্ত ঢোলাহাট। থানা ঘেরাও করে বিক্ষোভ। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং কান্তি গাঙ্গুলি। ঢোলাঘাট কাণ্ডের জল গড়ালো আদালত পর্যন্ত। হাইকোর্টের মামলা বৃহস্পতিবার শুনানি রয়েছে। মঙ্গলবারের পর বুধবারও উত্তপ্ত ঢোলাহাট। ঢোলাহাট থানার সামনে অবস্থান বিক্ষোভ। মৃতের পরিবারের পাশে নওশাদ, কান্তি। চোর অপবাদে গ্রেপ্তার যুবক, থানায় মারধরের অভিযোগ, মৃত্যু। মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট থানা চত্বর। বুধবারও বিক্ষোভ দেখায় যুবকের পরিবার। ঢোলাহাট থানার সামনে মোতায়েন প্রচুর পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে থানা চত্বর। মঙ্গলবারের তুলনায় বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স। দ্রুততার সঙ্গে যারা এই মৃত্যুর আসামি, যারা মার্ডার করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। 2 নম্বর কথা হলো গিয়ে, এই ব্যক্তির কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা নিয়েছে পুলিশ অফিসার, সেই টাকা রিটার্ন দিতে হবে। আর এনার যে অপুরন্ত ক্ষতি হলো, তার একটা সদ্য বিবাহিত স্ত্রী, তার গর্ভে সন্তান, এর কি হবে? এর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে একটা ব্যবস্থা করতে হবে। মেয়েটার একটা কাজের ব্যবস্থা হোক, উপার্জনের সরকারি কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং এককালীন কোনো সহযোগিতা। এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি। ঘাটক কুলতলা গ্রামে মৃত যুবক আবু সিদ্দিক হালদারের বাড়িতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। 2 নেতা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিচারের জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। মৃত যুবক আবু সিদ্দিক তাদের দলের সমর্থক বলে দাবি করেন নওশাদ।
ঘটনায় শাসক দলের ইন্ধনের অভিযোগ আইএসএফ বিধায়কের। যেই পুলিশের উপরে আস্থা রেখে গণপিটুনির হাত থেকে সাধারণ মানুষ যাতে বাঁচে, যার কথা বলি, সেই পুলিশ দ্বারাই আমাদের এক কর্মীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। মিথ্যা অভিযোগে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এমনভাবে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। তার পিতার অভিযোগ দায়ের করেছি আমরা। 2 লাখ টাকা চেয়েছে যে কেস হালকা করে দেবে। গরিব মানুষ 1,75,000 টাকা দিয়েছিল। মানে বুঝতে পারছেন, এখানে যে সাব ইন্সপেক্টর আছেন কি রাজদীপ সরকার বাবু এই ধরনের অন্যায় করে বেড়াচ্ছে। এই ঢোলা থানাটা হচ্ছে, যদি বলেন, একটা অত্যাচার আর লুট করার জায়গা। এই থানার ওসি শাসক দলের সভাপতি হিসেবে কাজ করে। সমস্ত রাজনৈতিক দলের কর্মী যারা আছে, নির্বাচনে যারা জয়ী হয়, তাদেরকেও ধরে মিথ্যা মামলা জোর করে অন্য দলে যোগ দেওয়ার জন্য এরাই সব ব্যবস্থা করে। একটা লুটের রাজত্ব কায়েম করেছে ঢোলা থানা। এই ঢোলা থানার যারা যুক্ত তাদের শাস্তি চাই। 21 বছরের ছেলে, তার ক্ষতিপূরণ চাই। তার জন্য সঠিক প্রক্রিয়া থাকা উচিত এবং সেটা ব্লক বিডিও অফিসে সুনির্দিষ্ট দরখাস্ত করুক, আমাদের সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। সেই সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই যাওয়া উচিত এবং আদৌ সত্যিকারে কি ঘটনা ঘটেছে সেটা তথ্যটা সামনে আসুক। না হলেও আমাদের সরকার ভীষণ মানবিক সরকার, প্রত্যেকটা পরিবারের পাশে থাকে, সেটা আপনারা জানেন, দলমত নির্বিশেষে সবার পাশেই থাকে। সুতরাং আমার মনে হয় তারও অন্যতা হবে। ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয়েছে কিনা জানে না পরিবার। হাইকোর্টের দ্বারস্থ তারা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। বৃহস্পতিবার মামলা শুনানির সম্ভাবনা। কোয়েল মণ্ডল ও পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অবৈধ নিয়োগের অভিযোগ। টাকা নিয়ে পিএইচই দপ্তরে নিয়োগ। এই পঞ্চায়েত বিজেপির দখলে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য এবং পরিবেশের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তমলুকে প্রকাশ্য বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে অবৈধ নিয়োগ। টাকা নিয়ে পিএইচই দপ্তরে নিয়োগের অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। কাঠগড়ায় তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি। সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিরুপমা সামন্ত। জেলা সভাধিপতির কাছে অভিযোগ দায়ের করেন তিনি। গত 1 বছরে পিএইচই তৈরি করা জল মিশন প্রকল্পে যে সমস্ত অপারেটর নিয়োগ হয়েছে তা বেআইনি বলে দাবি তাঁর। 3 লক্ষ টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ। যারা নিয়োগ হয়েছেন সেখানে আমি অনেক রকম দুর্নীতি দেখছি, যে যাদের পাওয়ার যোগ্য অ্যাকচুয়ালি তারা পায় না। আমি চাই যে গরিব ব্যক্তি, যারা গরিব কিংবা কারোর যাদের কাজ অ্যাকচুয়ালি নেই, সেই সব ব্যক্তিকে দেয়া হোক। এর জন্য আমি দায়ী করছি আমার সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি জানান, নিরুপমা সামন্ত নাকি স্বীকার করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতে ধমকানিতে বাধ্য হয়ে এই অভিযোগ দায়ের করেছিলেন। অ্যাকচুয়ালি উনি আবার আমার কাছে স্বীকার করেছেন কালকে এসে যে আমি কারো প্রলোভনে পা দিয়ে, এবং উনি নামও বলেছেন যে আমি বামদেব গুছাইতের প্রলোভনে পা দিয়ে উনি আমাকে ধমকেছেন, যার কারণে আমি এই অভিযোগটা করতে বাধ্য হয়েছি। যদিও বামদেব গুছাইতের দাবি, এই সভাপতি জনগণের দ্বারা নির্বাচিত হয়, বিজেপির প্রতীকে নির্বাচিত হয়। এর যে কি দায়িত্ব একটা সভাপতির, সেটা উনি বুঝে উঠতে পারেননি। আর আমরাও না বুঝে ওনাকে সভাপতি করে ফেলেছি। দলের সিস্টেমে সভাপতি হয়েছেন, কিন্তু দলের প্রতি তার কোনো আনুগত্য বোধ নেই। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কটাক্ষ তৃণমূলের। পিএইচই নিয়োগের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ যারা আনছেন, সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি লিখিতভাবে জেলা পরিষদে পাঠিয়েছিলেন। আমরা খতিয়ে তদন্ত করে দেখে পিএইচই দপ্তরকে জানিয়েছি। পিএইচই তাদের অস্থায়ী নিয়োগের ছাড়পত্র দিয়েছেন। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে। জনমানুষে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, দাবি তৃণমূলের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জয়ন্ত সিং এর দাদাগিরির একের পর এক কীর্তি ভাইরাল হয়েছে এবং সুমোটো মামলা পুলিশের গ্রেপ্তার। জয়ন্তের 4 সাগরেদ, বাকিদের গ্রেপ্তার করা হবে। কড়া পদক্ষেপের ইঙ্গিত ব্যারাকপুর কমিশনারের, তলব করা হয়েছে তাদের।
জায়ান্টের খুল্লা দাদাগিরি, একের পর এক ভিডিও ভাইরাল, ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিও থেকে চিহ্নিত জয়ন্তোচ্চার সাগরেদ গ্রেপ্তার, কড়া পদক্ষেপের আশ্বাস ব্যারাকপুর কমিশনারের। একের পর এক ভাইরাল ভিডিও, তাতেই দাদাগিরির পর্দা ফাঁস আরিয়াদহের ডন জয়ন্ত সিং এর। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয়ে তোলপাড়। সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের, গ্রেপ্তার জয়ন্তের দুই সাগরেদ সুমন ও ছোট্টু। আরও একটি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে তালতলা ক্লাবের ভেতর এক নাবালককে বিবস্ত্র করে বাঁধতে করা হচ্ছে। যে ব্যক্তি চেয়ারে বসে নাবালকের উপরে অত্যাচার চালাচ্ছে সে জয়ন্ত ঘনিষ্ঠ প্রসেন দাস ওরফে লালটু। এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এলাকাবাসী সন্ত্রস্ত, তাদের অভিযোগ এলাকায় জয়ন্ত সিং এর সঙ্গী সাথীরা গুন্ডাগিরি চালায়, ত্রাস সৃষ্টি করে। শুধু তালতলা ক্লাবের ভেতরের ভিডিও নয়, ক্লাবের পাশে বাজারের ভেতর জয়ন্ত সিং এর অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল। অস্ত্র প্রশিক্ষণ করতে দেখা যাচ্ছে জয়ন্ত ঘনিষ্ঠ তন্ময় ধরকে। এই ভিডিওরও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই খবর সম্প্রচারের পর আলিয়াদহ হাসপাতাল মোড় থেকে তন্ময় ধর ও অভিষেক চট্টোপাধ্যায় ওরফে অভিকে গ্রেপ্তার করে বেলঘুরিয়া থানার পুলিশ। 1 বছর আগে আরিয়াদহে এক প্রমোটারের কাছে টাকা চেয়েছিল জয়ন্তের এক সঙ্গী। অভিযোগ, প্রমোটার টাকা না দেওয়ায় জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সৈকত মান্না ওরফে জঙ্গা ও সুমিত যাদব ওরফে বাবুয়া প্রমোটারের বাড়িতে চড়াও হয়। প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ভাঙা হয় জানলার কাঁচ। সৈকত মান্না এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে, তবে আরও এক অভিযুক্ত সুমিত যাদব ওরফে বাবুয়া পলাতক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দাবি, 2023 সালে একবার ধরা পড়ে জয়ন্ত, পরে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না থাকার প্রতিশ্রুতি দিয়েই জয়ন্ত জেল মুক্ত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের সঙ্গে বন্ডের শর্ত লঙ্ঘন করায় জয়ন্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ। বিহারে 3 সপ্তাহে ভাঙল 13টি ব্রিজ। বিহারের সহস্র জেলার মহিষী গ্রামের ঘটনা, সেখানে ডাবল ইঞ্জিন সরকারের তোপ তৃণমূলের, এমনটাই জানা যাচ্ছে, যেখানে 13টি ব্রিজ ভেঙে গিয়েছে। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারের যে বিকাশ, সেখানে বিহারের 3 সপ্তাহে ভেঙে গিয়েছে 13টি ব্রিজ। বিহারের সহস্র জেলার মহিষী গ্রামের এই ঘটনা, এবং এই ঘটনার জেরে মুখ পুড়েছে ডাবল ইঞ্জিন সরকারের। প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সহস্র জেলার মহিষী গ্রামের এই ঘটনা, ডাবল ইঞ্জিন সরকারের যে বিকাশ, সেখানে 13টি ব্রিজ ভেঙে গিয়েছে। একসঙ্গে 13টি ব্রিজ ভেঙে যাওয়ার এই ঘটনা উঠে আসে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ব্রিজগুলি ভেঙে গিয়েছে, এই ছবি কিন্তু উঠে আসছে, এবং এর জেরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অর্থাৎ প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ। বিহারে 3 সপ্তাহে ভাঙল 13টি ব্রিজ। একই সঙ্গে 3 সপ্তাহের মধ্যে 13টি ব্রিজ ভেঙে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদার যে খবর উঠে আসছে যে 3 সপ্তাহে ভেঙেছে 13টি ব্রিজ, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, যে ঘটনাটা একদম রিসেন্ট যে ঘটনা, সেটা হচ্ছে যে বিহারের সহস্র জেলার মহিষী গ্রামের ঘটনাটা। এবং এই যে ব্রিজটা ভেঙে পড়েছে তাতে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে ডবল ইঞ্জিন সরকার, যেটা বারবার করে বিরোধীরা বলে, তৃণমূল বারবার করে যেটা অভিযোগ করে, যে এই ডবল ইঞ্জিন সরকারের যে বিকাশ হিসাবে যেটা দেখানো হয়, বিজেপি যেটা বিকাশের কথা বলে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সেই বিহারের যে সেই বিহারে যেখানে বিজেপি সরকার, এনডিএ সরকার রয়েছে, যেখানে জেডিইউ এবং বিজেপির যে মিলিজুলি সরকার, সেখানে কিন্তু গত 3 সপ্তাহের মধ্যে অন্তত 13টি এমন ঘটনা ঘটেছে যেখানে কিন্তু ব্রিজ ভেঙে পড়েছে। এবং সুপ্রিম কোর্টে এ নিয়ে কিন্তু মামলাও হয়েছে যে বিহারে যত ব্রিজ আছে, ব্রিজগুলো পরিকাঠামোগত যে সার্ভে অর্থাৎ সমীক্ষা করার যে কথা বলা হচ্ছে, যে পরিকাঠামো ঠিক আছে কিনা, যে ব্রিজগুলো তৈরি হচ্ছে সেখানে ঠিকঠাক মেটেরিয়াল দিয়ে, অর্থাৎ ঠিক মতো যে সামগ্রী সেই দিয়ে বানানো হচ্ছে কিনা, এবং সেখানে কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা, যে বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলা অর্থাৎ এই যে পুরো ঘটনাটা, যে 3 সপ্তাহের মধ্যে 13টি ব্রিজ ভেঙে পড়ার যে ঘটনা, সেখানে কিন্তু বিচারাধীন বিষয়। এবং নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যেই 15 জন ইঞ্জিনিয়ার তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং বিহারে যতগুলো ব্রিজ রয়েছে এবং যেগুলো নির্মীয়মান ব্রিজ
এবং যে ব্রিজগুলো তৈরি হয়ে গেছে এই সমস্ত ব্রিজের কিন্তু সার্ভে করতে বলেছেন, সমীক্ষা করতে বলেছেন। যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে তাহলে মেরামত করতে হবে, দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও এই নির্দেশ বা সরকারি যে সমস্ত প্রশাসনের যা নির্দেশ সবকিছুর পরেও কিন্তু একের পর এক ব্রিজ কিন্তু বিহারে ভেঙে পড়ছে এবং তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই ডাবল ইঞ্জিন সরকারকে তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। এবং যেটা বলেছে যে খুব পরিষ্কার যে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেই এয়ারপোর্টে টারমাক ভেঙে পড়ছে, সেখানে ইনজিওর্ড হচ্ছে একাধিক এয়ারপোর্ট, শুধুমাত্র দিল্লি নয়, জবলপুর, এই সমস্ত জায়গাতে এয়ারপোর্টে এই ধরনের ভেঙে পড়া ঘটনা এবং বিহারে একের পর এক ব্রিজ ভেঙে পড়া ঘটনা, সবকিছু মিলিয়ে ডবল ইঞ্জিন সরকারের যে বিকাশ, এই বিকাশকে কিন্তু কার্যত তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেস। একদমই, অনেক ধন্যবাদ দিব্যেন্দু দা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ডবল ইঞ্জিন সরকারের সবকা সাথ সবকা বিকাশ যে প্রকল্প, সেই প্রকল্পে এবার একসঙ্গে 13টি ব্রিজ ভেঙে পড়েছে বিহারে। সম্পত্তির লোভে বোনের হাতে বোন খুন এবং ঝাড়গ্রামের ভরতপুর এলাকার এই ঘটনা। প্রতিবেশীদের দাবি, বাড়ি দখলের জন্যেই দিদি খুন করেছে বোনকে। অভিযোগ অস্বীকার করেছে দিদি। অভিযুক্ত দিদিকে আটক করেছে পুলিশ। বোনকে খুন করে বাড়ি দখলের চক্রান্তের অভিযোগ দিদির বিরুদ্ধে। ঝাড়গ্রাম শহরের ভরতপুর এলাকায় বাড়ির ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বয়স্ক মহিলার নাম চন্দ্রা দাস। ঘটনায় উত্তপ্ত এলাকাবাসীর অভিযোগ, দিদি নূপুর মজুমদার বোন চন্দ্রা দাসকে সম্পত্তির জন্য পুড়িয়ে মেরেছেন। যদিও নূপুরের দাবি, মানসিক অসুস্থতার কারণেই বোন আত্মহত্যা করতে পারে। 3-4 বার ডাকছি চন্দ্রা, তখন সাড়া দেয়নি। যখন আমি পর্দাটা এমনি সাইড করে দিই, তখন দেখি উনি এইভাবে পড়ে আছেন, কেরোসিন জার্কিনটা নিচে পড়ছে, কেরোসিন পড়ছে। তখন আমি এসে বলছি, ও দিদি চন্দ্রা তো নেই, এমনি হয়ে পড়ে আছে, আমি লোক ডাকবো কি? বলে হ্যাঁ ডাকো। যখন আমি এই পাশের বাড়ি গেছি ডাকতে, তার আগে বেরোয়নি না, দিদি ঘরে ফোনে কথা বলতেছিলেন। ও রাত্রিবেলা একবার বলেছিল, এই যে ছেলেটা যখন ধমকাচ্ছিল, ওর বউ পুড়ে মরেছে এরকমভাবে আগুন লাগিয়ে। আমাকে বলছে রাত্রিবেলায়, ওই ডিমাইয়ের বউয়ের মতন আমিও আগুন লাগিয়ে পুড়ে মরবো, এরকম বলছি। আমার জামা একটা উপরে গায়ে, ওরা আরও ছিল, মেয়েরা কারাগারা ছিল। আপনি হাত দিয়ে দেখলেন, মানে ওনাকে, উনি বেঁচে আছে কিনা সেটা দেখলেন? আমি হাত দিই, সবাই না করছে, কেউ হাত দিতে না, পুলিশ আসুক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দিদিকে নিয়ে গিয়েছে কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।